প্রিয় ছাত্ররা, আমি তোমাদের ক্লাস 8-এর পাইচিত্র চ্যাপ্টারটা করাচ্ছি। তো পাইচিত্র জিনিসটা কি সেটা আগে জানতে হবে। তোমরা ক্লাস 6-এ করেছ ট্যালিমার্ক, ক্লাস 7-এ করেছ স্তম্ভচিত্র এবং দ্বিস্তম্ভচিত্র। ওখানে আমরা কি করেছিলাম, ওখানে কতগুলো কাঁচা তথ্য দেওয়া ছিল, সেই কাঁচা তথ্যগুলোকে আমরা ট্যালিমার্কের সাহায্যে প্রকাশ করেছিলাম। ক্লাস 7-এ স্তম্ভচিত্র এবং দ্বিস্তম্ভের সাহায্যে প্রকাশ করেছিলাম। এখানে আমরা সেটাকেই একটা বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করব। এটাকেই বলা হচ্ছে পাইচিত্র। তাহলে পাইচিত্র কাকে বলছে? পাইচিত্র বলছে কোনো কাঁচা তত্ত্বকে বৃত্তক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে পাইচিত্র বলে। এবার এই পাইচিত্র আমরা কীভাবে করব? তো পাইচিত্র আগে এখানে আমাদের কষে দেখি 2-তে প্রথম যে অঙ্কটা আছে সেটা আছে তোমার ট্যালিমার্ক তৈরি করতে বলছে। ট্যালিমার্ক তৈরি করে সেখান থেকে স্তম্ভচিত্র তৈরি করতে বলছে। তাহলে আমরা আগে সেটা করি, তারপরে পাইচিত্রের অঙ্ক করছি। তাহলে আমরা একেরটা প্রথমে লিখছি পরিসংখ্যা বিভাজন ছক। পরিসংখ্যা বিভাজন ছক। এটাকে কি করে করব? এটাকে করতে গেলে তোমরা ক্লাস 6-এ যেভাবে ট্যালিমার্ক করেছো এটাকে সেইভাবে ট্যালিমার্ক করতে হবে। তো আমরা প্রথমে তিনটে ঘর করছি। এইভাবে তিনটে ঘর করলাম। প্রথমে ঘরে লিখব উপস্থিত ছাত্র সংখ্যা। উপস্থিত ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন, তারপর হচ্ছে ট্যালিমার্ক, তারপর হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যা ব্র্যাকেটে লিখতে পারো উপস্থিত দিন সংখ্যা। উপস্থিত দিন সংখ্যা। এটা কেন লিখলাম তার কারণে সেখানে বলছে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে, মানে কোন দিন কতজন ছাত্র উপস্থিত হয়েছে সেটা লিখে রেখেছে। সেই কারণে আমরা এখানে লিখলাম উপস্থিত ছাত্র সংখ্যা ব্র্যাকেটে জন, ট্যালিমার্ক, পরিসংখ্যা ব্র্যাকেটে উপস্থিত ছাত্র সংখ্যা কতজন উপস্থিত হয়েছে। এবার দেখো এখানে প্রথমে আমাকে আছে সংখ্যাটা কত? 15। 15 মানে 15 জন ছাত্র উপস্থিত হয়েছিল। এরকম কত দিন আছে এটা গোনো। এখানে এই ছকের মধ্যে 15 কতবার আছে? একবার, সরি, প্রথমে 15 না, প্রথমে আছে 5। আমি একটু প্রথমে ভুল দেখেছি। প্রথমে আছে 5। এই 5 সংখ্যাটা কতবার আছে সেটা দেখো। 5 সংখ্যাটা আছে তোমার একবার। যেহেতু একবার আছে সেখানে, সেই কারণে এখানে একটা দাগ দেবো আর এইখানে 1 লিখব। তারপরে আছে 15। 15 আছে এক দিন 15 জন উপস্থিত হয়েছিল, সেই জন্য এখানে একটা দাগ দেবো, এখানে 1 লিখব। 15 পরে আছে 38। 15, 38। 38 কয়দিন আছে? 38 আছে একদিন, সেখানে সেই কারণে এখানে 1 লিখব, একটা দাগ দেবো, এখানে 1 লিখব। 38-এর পরে আছে 38-এর পরে আছে তোমার 42। 42 লিখলাম। 42
কয়দিন আছে? 42 আছে তোমার একদিন, সেই কারণে এখানে একটা দাগ, এখানে 1 লিখলাম। 42-এর পরে আছে 43। দেখো 43 কতদিন আছে? 1 2 3 4 দিন। তাহলে আমরা 43-এর এখানে কটা দাগ দেবো ট্যালি মার্কের ঘরে? 1 2 3 4টে, এখানে লিখব 4। 43-এর পরে আছে 47। 47 কয়দিন আছে? 1 দিন 2 দিন 3 4 5 6, 6 দিন আছে তোমার 47। তাহলে এখানে প্রথমে 1 2 3 4টে এইভাবে ক্রস দেবো নিচ থেকে উপরে। তার মানে এই ক্রস মানে এখানে 5 দিন হলো, আমার টোটাল 6 দিন আছে, সেই জন্য আলাদা আর একটা দাগ দেবো। এখানে আমরা লিখব 6। তারপরে আছে কত? 47-এর পরে আছে 51। 51 কয়দিন আছে দেখো? 1 2 3 4 5 6 7 8, 8 দিন আছে তোমার 51 জন উপস্থিত ছিল। তাহলে 1 2 3 4 এই 5 হলো, আরও 3 দিন 1 2 3, এখানে লিখব 8। এইবার আমার এই যে উপস্থিত ছাত্র সংখ্যা এইটা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য, মানে উপস্থিত ছাত্র সংখ্যা ঠিক আছে কিনা মানে এই 5 জন একদিন আছে না বেশি দিন আছে না কম দিন আছে, সেটা 15 জন একদিন আছে না কম আছে না বেশি আছে, আমরা ভুল করেছি কিনা এইটা বোঝার জন্য আমরা সেটা বুঝতে পারি কি করে? এইখানটায় মোট লিখে, মোট উপস্থিত দিন সংখ্যা, এটা যোগ করো। 8 হচ্ছে 14, 14 হচ্ছে 18, 18 আর 22, এখানে 22 লিখলাম। কিন্তু দেখো তোমাদের এখানে অঙ্ক আছে 23 দিনের পঠন পাঠন, এই 23 দিনটা ভুল আছে আমাদের এখানটায়। 23 দিনের পঠন পাঠন লেখেনি, 22 দিনের পঠন পাঠন লিখেছে, এখানে 23 দিনটা ভুল আছে। তার মানে এইগুলো যোগ করলে পরে আমার ওখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার সঙ্গে মিলে যাবে। যদি এখানে সংখ্যার সঙ্গে না মেলে তাহলে মনে করবে যে এইখানে এই যে 15 কয়দিন আছে 1 দিন, 5 কয়দিন আছে 1 দিন, ধরো কথার কথা 47 কয়দিন আছে 6 দিন, আমরা এখানে কোনো একটা জায়গায় গুনতে ভুল করেছি। হয়তো দেখা গেলো যদি এখানে 23 দিন হতো তাহলে 47 এখানে আমরা 6 দিন লিখেছি, অর্থাৎ এখানে 7 দিন হতো, তাহলে এখানে 23টা মিলে যেত। এইভাবে আমরা তোমার ট্যালি মার্ক তৈরি করব। এই ট্যালি মার্কের পরে আমাকে কি তৈরি করতে বলছে? একটা স্তম্ভচিত্র তৈরি করতে বলছে। আবার বলছি, আবার রিপিট করছি যে আমার এই যে উপস্থিত ছাত্র সংখ্যা এইটা ঠিকঠাক গুনেছি কিনা, ট্যালি মার্কে এই দাগগুলো ঠিক দিয়েছি কিনা বা এখানে সংখ্যাটা ঠিক লিখেছি কিনা, এইটা বোঝার একটা উপায় হচ্ছে এই উপস্থিত মোট দিন সংখ্যা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি আমাকে উপরে যে কয়দিন দেওয়া থাকবে, এখানে 23 দিন কথাটা ভুল দিয়েছে, এখানে দেওয়া উচিত ছিল 22 দিনের পঠন পাঠন লেখা আছে, এই 22-এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে না আমার এই সংখ্যাগুলো গোনা ঠিক আছে, ভুল নেই। এবার আমরা এখান থেকে কি করে স্তম্ভচিত্র তৈরি করব? স্তম্ভচিত্র তৈরি করতে গেলে পরে তোমাদের আবার ছক টানতে হবে। সেটা কি করে করব আমরা? ধরো এইভাবে আমরা একটা ছক টানছি, এইবার এই ছক বরাবর আমরা দাগ টানবো। যদি গ্রাফ পেপারে না করে আমরা খাতায় করি তাহলে আমরা দাগ টানবো। মনে করো এখান থেকে এই অবধি হচ্ছে 5, একটা দাগ দিলাম, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, তার মানে এক একটা ঘরে ঘর সমান কজন করে নিলাম? এক একটা ঘর সমান আমরা 5 জন করে নিয়েছি। তাহলে সেইটা এখানে পাশে লিখে দেবে, এখানে অ্যারো চিহ্ন দেবে, মানে এই রেখা দুটো অসীম পর্যন্ত বিস্তৃত। এখানটায় 5 লিখলে, তারপরে 10, তারপরে 15, 20, 25,
30, আমার তার বেশি লাগবে না, সেই কারণে আমি আর বেশি টানলাম না। এইবার এই দিক বরাবর কিন্তু তোমার আমরা ইচ্ছা করলে এখানে ঘর করতেও পারি, নাও করতে পারি। যদি এখানে ঘর করি, ধরো আমরা স্কেলে এদিকেও এই 5 করে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80 ইত্যাদি আমরা আরও টানি। ধরো 85, এরকমভাবে 5 ঘর অন্তর অন্তর আমরা টেনে গেলাম। টেনে যাওয়ার পরে আমার প্রথম আছে কয়জন? প্রথম আছে 1 জন। তাহলে এইখান থেকে তোমার এই অবধি কত আছে? 5। এই 5-এর 5 মানে এটাকে 5 ভাগ করে তার 1 ভাগ অবধি আমরা টানব। ধরো আমরা এখান থেকে এটা 1 ঘর নিলাম, এটা 1 ঘর নিলাম। তারপরেরটা কত হবে? তারপরেরটাও আছে 1, মানে পরপর 4টে 1 আছে, 1, 2, 3, 4। তার মানে প্রত্যেকটাই আমরা এই 1 ঘর করে এখান থেকে চোখের আন্দাজে আমরা 1 নিলাম। এটা একটু বড় হয়ে গেছে। আবার বলছি, গ্রাফ পেপার হলে পরে এটা আমরা পারফেক্টভাবে নিতে পারি যে 1 ঘর গিয়ে আমরা বক্সটাকে করব। এইবার একটা জিনিস খেয়াল করবে, এইখান থেকে এই অবধি যে গ্যাপটা আছে, এখান থেকে এই অবধি যে গ্যাপটা আছে সেটা হচ্ছে 5 ঘর। এখান থেকে এই পরবর্তী দুটো বক্সের মধ্যে যে গ্যাপ আছে সেটাও 5 ঘর। তারপরের ঘরের সে দুটো বক্সের মধ্যে 5 ঘর, তারপরেও 5 ঘর। আবার যেটা করব সেটাও কিন্তু 5 ঘর গ্যাপ থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে এই গ্যাপগুলো অবশ্যই যেন সমান থাকে, এটাকে তোমাকে খেয়াল করতে হবে। সেটা তুমি কতটুকু গ্যাপ রাখবে সেটা তোমার উপর নির্ভর করবে, কিন্তু গ্যাপগুলো যেন সমান থাকে। এরপর আছে 4। 4 মানে সেটাও 5 ঘর অবধি যাবে না, তাহলে এইখান থেকে এর থেকে একটু বড় হবে। আমরা চোখের আন্দাজে এটা নিচ্ছি, মনে করো 4। তারপরে কত আছে? 6। 6টা তাহলে কোথায় যাবে? পাশের থেকে একটু উপরে যাবে, অর্থাৎ এই বক্সটা থেকে একটু উপরে উঠলো, এটা মনে করো 6। তারপরে কত আছে? 8। এটা আরও একটু বড় হবে, অর্থাৎ 10 অবধি যাবে না। আবার বলছি, এটা কিন্তু আমি চোখের আন্দাজে করছি, এটা তোমাদের গ্রাফ পেপার হলে পরে ঠিকঠাক হতো। তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে কত করে গ্যাপ আছে? এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। এই প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু এই গ্যাপটা ঠিক রাখতে হবে। এরপর তোমরা কি করবে? এরপর তোমরা এখানে লিখবে, এর নিচে এখানটায় 1 দিন, তারপরেরটাও 1 দিন, তারপরেরটা 1 দিন, তারপরেরটা 1 দিন, তারপরেরটা 4 দিন, তারপরটা 6 দিন, তারপরটা 8 দিন। এইভাবে তোমরা নিচে এই সংখ্যাগুলোকে লিখে দেবে। নিচে অ্যারো চিহ্ন দিয়ে এইখানটায় তোমরা লিখবে উপস্থিত দিন সংখ্যা। উপস্থিত দিন সংখ্যা এটা লিখে তোমরা এদিকে অ্যারো চিহ্ন দেবে, মানে এই বরাবর আমরা নিচ্ছি উপস্থিত দিন সংখ্যা। আর এই বরাবর আমরা কি নিয়েছি? উপস্থিত ছাত্র সংখ্যা। সেই কারণে এই বরাবর লিখবে উপস্থিত ছাত্র সংখ্যা। এবার লিখে এইভাবে অ্যারো চিহ্ন দেবে। এই হচ্ছে, আচ্ছা, এবার নিচে লিখে দেবে প্রদত্ত কাঁচা তথ্য দিয়ে উপরের স্তম্ভচিত্র তৈরি করা হলো। আর এইটার নিচে এখানে লিখবে
প্রদত্ত কাঁচা তথ্য দিয়ে উপরের ট্যালি মার্ক তৈরি করা হলো। ব্যাস, এই হচ্ছে তোমাদের একের দাগের যে পরিসংখ্যা বিভাজন ছক অর্থাৎ ট্যালি মার্ক তৈরি করতে বলেছিল, সেটা ট্যালি মার্ক তৈরি করলাম এবং এইখানটায় আমরা এই স্তম্ভচিত্র তৈরি করলাম। ইচ্ছা করলে এইগুলোকে তোমরা শ্যাডো করে দিতে পারো, কোনো একটা মার্ক করে দিতে পারো, আবার ইচ্ছা করলে নাও করতে পারো। ব্যাস, আমাদের এই হচ্ছে ট্যালি মার্ক এবং স্তম্ভচিত্র হয়ে গেল। এরপরে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে পাইচিত্র অঙ্কন করা। আমরা ধরো 4-এর অঙ্কটা করছি। 4-এর অঙ্কটায় কি বলছে? 4-এর অঙ্কটা বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। আবার পড়ছি, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব আমরা নিচের তালিকায় লিখলাম। অর্থাৎ শুভম বাংলায় পেয়েছে 100-র মধ্যে 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15 এবং শারীরশিক্ষা এবং হাতের কাজে 20 পেয়েছে। এইটা দিয়ে পাইচিত্র তৈরি করতে বলছে এবং বৃত্তকলায় কেন্দ্রীয় কোণগুলি কত সেটা লিখতে বলেছে। কোনো কোনো অঙ্কে এই বৃত্তকলায় কেন্দ্রীয় কোণগুলি কত এটা আলাদাভাবে লিখতে বলে না, তোমাকে শুধু বলে পাইচিত্র অঙ্কন করো। তো আমার সে বৃত্তকলাটা লিখুক আর না লিখুক সেটা আমরা কিভাবে করব সেটা দেখো। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছক তৈরি করতে হবে। সেই ছকের মধ্যে কি লিখব আমরা? প্রথম হচ্ছে আমি আর স্কেল দিয়ে করছি না, এখানে আমরা বিষয় লিখব। বিষয় লিখে এভাবে একটা দাগ দেব। প্রাপ্ত নম্বর এখানে লেখা, এইটা লেখা আছে শতকরায়, সেই জন্য আমরা এখানে শতকরায় কথাটা লিখে দেব। এইটার ক্ষেত্রে শতকরা আছে সেই জন্য শতকরা লিখব। তারপরে লিখব প্রাপ্ত নম্বর ভগ্নাংশে, প্রাপ্ত নম্বর ভগ্নাংশে এখানে লিখব 100 এর সাপেক্ষে। এই 100টা কোথায় পেলাম সেটা তোমাদের পরে বুঝিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। তারপরে এইখানটা লিখব বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ। বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে লিখব 360 ডিগ্রি এর সাপেক্ষে। এটা ব্র্যাকেটে শেষ করে দিলাম। এইবার আমরা এখান থেকে সোজা দাগ দেব। এই দাগ দিলাম। বিষয় কি আছে? বিষয় হচ্ছে প্রথমে আছে বাংলা, তারপরে ইংরাজি, তারপরে অঙ্ক, পরিবেশ, তারপরে শারীরশিক্ষা, ও হাতের কাজ। আমরা এটা লিখলাম। এইবার প্রাপ্ত নম্বর কত? বাংলায় পেয়েছে কত? 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, এটা পরিবেশে 15 আর এটাতে 20। অর্থাৎ এই যে সংখ্যাগুলো নম্বরগুলো পেয়েছে এই নম্বরগুলো যোগ করলে টোটাল কত হবে? 100 নম্বর হবে। সেই কারণে এখানে শতকরায় কথাটা লেখা আছে যে 100-র মধ্যে কত সেটা বলে দিয়েছি, সেই কারণে আমরা শতকরা লিখেছি।
এবার প্রাপ্ত নম্বর ভগ্নাংশে 100 এর সাপেক্ষে, এই 100 কথাটা মানে এইগুলো যোগ করলে যত হবে এখানে তত সাপেক্ষে লিখব। এখানে যোগ করলে যেহেতু 100 হচ্ছে শতকরা বলে দিয়েছে, সেই কারণে আমি এখানে লিখছি 100 এর সাপেক্ষে। এই সংখ্যাগুলো যদি চেঞ্জ হয়, ধরো কথা এগুলো যোগ করলে যদি 300 হয়, তাহলে আমরা এখানে 100 জায়গায় কত লিখব? 300 এর সাপেক্ষে। বাকি লেখা সব একই থাকবে, কিন্তু লিখব কি 300 এর সাপেক্ষে। এবার সেটাকে ভগ্নাংশে নিতে গেলে কী করতে হবে? 15/100, 20/100, 30/100, 15/100, 20/100। আমরা এইখানটা কাটাকাটি করব না। কেন কাটাকাটি করব না? এই পরে আবার কাটাকাটি করতে হবে, অনেক সময় এইখানে গিয়ে কাটাকাটি করতে সুবিধা হয় যদি আমরা এখানে কাটাকাটি না করি। এবার বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ বের করতে বলছে, তাহলে 360 ডিগ্রির সাপেক্ষে সেটা কী লিখবে? 360 ইন্টু 15/100, তারপরেরটা 360 ইন্টু, এখানে ডিগ্রি লিখবে 360 ডিগ্রি, ইন্টু 20/100, তারপরে 360 ইন্টু 30/100, 360 ডিগ্রি ইন্টু 15/100, তারপরে কত আছে? 360 ডিগ্রি ইন্টু 20/100। এবার দেখো আমরা কাটাকাটি করে এই মানটাকে বের করব। এখানটা কাটাকাটি করলে কত হবে? এই একটা শূন্য কাটে, আমরা 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, এটা কাটলে 18, তাহলে সমান 54 ডিগ্রি। তারপরে এখানে একটা শূন্য কাটো, 0 0 কেটে গেলে থাকে 36 দুগুণে 72 ডিগ্রি। পরেরটা একই রকমভাবে 0 দুটো যদি কাটা হয় 3 36 108 ডিগ্রি। তারপরে এটা কাটলে পরে আবার সে একই হবে 54 ডিগ্রি। এটা হচ্ছে তোমার 3, এটা 2, এটা কাটলে 18, 3 18 54 ডিগ্রি। এটা 0 0 কাটলে পরে 36 দুগুণি 72 ডিগ্রি। এবার ইচ্ছা করলে তুমি এখানটায় এখানে লিখে দিতে পারো এই ডিগ্রিগুলো যোগ করলে মোট কত ডিগ্রি হবে। এই ডিগ্রিগুলো যোগ করলে অবশ্যই তোমাকে 360 ডিগ্রি হতে হবে। যদি 360 ডিগ্রি না হয় তাহলে তুমি বুঝতে পারবে যে এই কোণগুলো বের করা কোথাও না কোথাও কোনো একটা জায়গায় ভুল হয়েছে। 4 আর 2 6, 8 আর 4 14, 14 আর 4 18 আর 2 20, 0 হাতে 2, 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 15, 15 5 20 আর 7 27। ও সরি, এখানে এটা ভুল করে গেছি। তোমার 4 আর 2 6, 8 আর 4 14, 4 18 আর 2 20, 0 হাতে 2, 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 7 21, 21 আর 5 26, 6 হাতে 2, 2 আর 1 3। এটা তোমার 360 ডিগ্রি হলো। এখানে লিখে দিতে পারো মোট কোণ 360 ডিগ্রি। এই হচ্ছে তোমার ছকটা এইভাবে তৈরি করতে হবে। এরপরে এই কোণগুলোকে আমরা বৃত্তকলায় কি করে বসাবো সেটা দেখো। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্ত আঁকবো। আচ্ছা সরি, একটা জিনিস ভুলে গেলাম। এবার এইখানটা লিখবে বৃত্তকলায় কেন্দ্রীয় কোণগুলি হলো যথাক্রমে, এবার পরপর এই কোণগুলো লিখবে কত? 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 108 ডিগ্রি, আবার 54 ডিগ্রি, আবার 72 ডিগ্রি। 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, তার মানে সবগুলোকে আমার লেখা হয়ে গেছে। এইবার কি করবে? এইবার পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকবে। আমরা এই একটা বৃত্ত আঁকলাম, যার কেন্দ্র হচ্ছে কোথায়? কেন্দ্র হচ্ছে এই। এবার স্কেলের সাহায্যে আমরা এই একটা ব্যাসার্ধ টানছি।
একটা ব্যাসার্ধ টানলাম। এবার চাঁদার সাহায্যে আমার প্রথম যে কোণটা আছে, প্রথম কোণটা কত আছে 54 ডিগ্রি, এখানে আমরা নিয়ে আমরা এই নিচ্ছি, এই ব্যাসার্ধ বরাবর এটাকে ই করলাম, এখান থেকে 54 ডিগ্রি মানে এটা 50, এটা 55, তার মানে এইখানটায় আমরা এই পুটুলিতে এটাকে মার্ক করলাম। মার্ক করে আমরা এই কেন্দ্রের সঙ্গে ওই বিন্দুটাকে, অবশ্যই সেটা এই অবধি, কিন্তু বৃত্তের পরিধি অবধি, ওই অবধি না, এটাকে আমরা মার্ক করার জন্য নিয়েছিলাম যে তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি, এটা 54 ডিগ্রি, 54-র উপরে কত ডিগ্রি আছে 72 ডিগ্রি। আবার এইটাকে মূল অক্ষ ধরে, মূল রেখা ধরে এখান থেকে 72 ডিগ্রি চলো, এখান থেকে এইভাবে গেলে এবারে এটা 70, এরপরে 2 ঘর, 1 2, এখানটায় গেলাম। এবার এটাকে যোগ করো, এখান থেকে এটাকে যোগ করলাম। দরকার হলে তোমরা খাতাটাকে ঘুরিয়ে নেবে যদি সুবিধা হয়। এবার হচ্ছে 108 ডিগ্রি, এবার এইটাকে আবার মূল রেখা ধরে 108 ডিগ্রি আসো, এখান থেকে সরে গেল, এখান থেকে 90, 100, এটা 110, এখান থেকে 2 ঘর আগে এইখানটায় এটাকে যোগ করো, এটা 108 হলো। 108-এর পরে আবার 54, এখান থেকে আবার এটাকে মূল অক্ষ ধরে এখান থেকে 54 আসো, এটা 55, এটা 50, এটা 55, এখান থেকে 1 ঘর আগে এই মার্ক করলাম। এবার এটাকে যোগ করো, এই যোগ করলাম। তাহলে এইখানে বাকি যে মানটা পড়ে আছে দেখো কত ডিগ্রি আছে, এইখানটায় এই বরাবর এখান থেকে এ অবধি আসলে কত আছে 70, আমার এখানে কত ছিল 72, অর্থাৎ এই 2 ডিগ্রি কম বেশি হয়েছে। এই 2 ডিগ্রি 1 ডিগ্রি একটু এদিক ওদিক কম হতে পারে, তার জন্য তোমাদের নম্বর সাধারণত কাটা হয় না, 2 ডিগ্রিটাকে কনসিডার করা হয়, কিন্তু 2 ডিগ্রির থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যায়। তো যাই হোক, এবার আমরা কি করব, আমরা এইখানটায় এই যে কোণগুলো পেলাম, প্রথমে কত নিয়েছিলাম, প্রথমে হচ্ছে 54, সেটা লিখলাম, তারপরে এইভাবে বৃত্তচাপ দিয়ে এটা 72, এটা 108, এটা আবার 54, এটা আবার 72 ডিগ্রি লিখলাম। আর কি লিখব আমরা, আমরা এইখানটায় লিখব বাংলা, এইখানটা লিখতে পারি, অথবা এখানে অ্যারো চিহ্ন দিয়ে বাইরেও লিখতে পারি, এখানে লিখব বাংলা, বা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে এখানটায় লিখব বাংলা। ঠিক একই রকমভাবে এখানটায় ইংরাজি, বা অ্যারো চিহ্ন দিয়ে বাইরে ইংরাজি। একই রকমভাবে এখানটায় হচ্ছে অঙ্ক, বা অ্যারো চিহ্ন দিয়ে বাইরে অঙ্ক। তারপরে এখানে ভিতরে পরিবেশ, বা অ্যারো চিহ্ন দিয়ে এখানটায় পরিবেশ। আর এইটা হচ্ছে শারীরিক শিক্ষা ও হাতের কাজ, বা এখানে অ্যারো চিহ্ন দিয়ে বাইরেও এটাকে লিখে দেবে। এইবার কথা হচ্ছে, আমাদের অনেকে এইসব জায়গায় কোনো শ্যাডো দেয় বা কোনো মার্ক করে, কিচ্ছু দরকার নেই, জাস্ট এইভাবে লিখে দিলেই হবে। ওই মার্ক সে শ্যাডো দিয়ে বা কোনো মার্ক করে তোমাকে এখানে ইন্ডেক্স দিয়ে সেগুলো করতে গেলে পরে সময় নষ্ট, কোনো প্রয়োজন নেই, এইভাবে লিখে দিলেই হয়ে গেল। এবার আমরা এটা করার পরে এখানে নিচেই লিখে দেব, প্রদত্ত তথ্য দিয়ে, প্রদত্ত তথ্য দিয়ে উপরের পাই চিত্রটি আঁকা হলো।
ব্যাস, একটা পাইচিত্রের অঙ্ক করতে গেলে এটুকু তোমাকে কমপ্লিটলি করে দিতে হবে। এটুকু যদি করতে পারো একদম পুরোপুরি ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা অঙ্কে। মনে করো আমরা তার পরের অঙ্কটাই করছি, অর্থাৎ পাঁচের অঙ্কটা বলছে, আমার পাড়ায় মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানে একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। মানে মধুবাবু সারাদিনে কী কী জিনিস বিক্রি করছে তার একটা তালিকা তৈরি করছে, সেখান থেকে পাইচিত্র তৈরি করতে বলছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বলেনি বৃত্তকলায় কেন্দ্রীয় কোণগুলি কত সেটা লেখো, কিন্তু বলুক আর না বলুক আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেটা লিখে দেবো। তা পাইচিত্র অঙ্ক করতে গেলে প্রথমে আমরা এখানে কি লিখব, জিনিস বা জিনিসের নাম আর কি, জিনিস। এবার আমরা এইভাবে দাগ দেব। তারপর হচ্ছে মূল্য, তারপরে লিখব মূল্য ভগ্নাংশে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের লিখতে ভুলে গেলাম। এখানে প্রথমে দেখো ওখানে শতকরা কথাটা বলেছিল, এখানে কিন্তু তোমাকে মোট কতগুলো জিনিস বিক্রি করেছে সেটা বলেনি। তোমরা এইখানটায় প্রথমে সেই জিনিসটা বের করে নেবে। ওই দিন মোট জিনিস বিক্রি হয়েছে সমান, প্রথমে আছে 320, তারপরে 100, তারপরে 160, তারপরে 140, বাইরের টি সমান হচ্ছে তোমার 720 এটা বের করে নিতে হবে। এইবার আমরা শখে আসছি, জিনিস মূল্য, তারপর লিখবে মূল্য ভগ্নাংশে, ব্র্যাকেটে লিখবে 720 এর সাপেক্ষে। যেখানে আগের অঙ্কটায় বলেছিলাম আমরা কি শতকরায় 100 এর সাপেক্ষে, এখানে শতকরায় লিখেছিলাম, এখানে লিখেছিলাম 100 এর সাপেক্ষে। এখানে মোট জিনিস কত, এখানে মোট জিনিসের সংখ্যা হচ্ছে 720, সেই জন্যই কত লিখলাম 720 এর সাপেক্ষে, যেটা আগে তোমাদেরকে আগের অঙ্কটা করার সময় বলেছিলাম। এরপর হচ্ছে বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ, বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি সাপেক্ষে, 360 ডিগ্রি এর সাপেক্ষে। এটা ব্র্যাকেটে লিখে দেবে, সবসময় এটা 360 ডিগ্রি সাপেক্ষেই। অর্থাৎ আমরা জানি কোনো একটা বিন্দু চারি সাইডে মোট যে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটার মান হচ্ছে 360 ডিগ্রি, সেই কারণে আমরা 360 ডিগ্রি লিখব। এবার এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম। জিনিসের এবার নাম লেখো, সাধারণ পাউরুটি, তারপর হচ্ছে স্লাইস পাউরুটি, তারপরে কেক, তারপরে বিস্কুট। সাধারণ পাউরুটি কতগুলো বিক্রি হয়েছে, কত টাকার বিক্রি হয়েছে, 300। ওই দিন মোট জিনিস বিক্রি হয়েছে এত টাকার, একটু ভুল লিখেছি তোমাদের, এখানে টাকার, জিনিসের সংখ্যা না টাকার, একটু খেয়াল করবে। আমি ভুল লিখেছিলাম, এটা কিন্তু টাকার মূল্য দেওয়া আছে, কতগুলো জিনিস বিক্রি হয়েছে সেটা না, সেই কারণে এখানে কি লিখবে, টাকার 770 টাকা বিক্রি হয়েছে। তাহলে মূল্য কত, প্রথমটা পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকার, তারপরটা বিক্রি হয়েছে স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার, বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকার। এবার ভগ্নাংশে বের করছি, 320/720, 100/720, 160/720, 140/720 ভগ্নাংশে বের করলাম, কাটাকাটি করলাম না কোনোটা। এইবার আমরা এইখানটায় কেন্দ্রীয় কোণ বের করব, 360 ডিগ্রি
ইন্টু 320/720, তারপরে 360° ইন্টু 100/720, এটা 360° ইন্টু 160/720, তারপর হচ্ছে 360° ইন্টু 140/720। দেখো আমি কেন তোমাদেরকে বলেছিলাম যে আমরা আগে কাটাকাটি করব না, কেন তার সুবিধাটা কোথায় সেটা এবার বুঝতে পারবে। এটা কাটাকাটি করলে এটা হচ্ছে কত 2, এটা কাটলে 120, 160 সমান হচ্ছে কত 160°। এইটা কাটলে 36 দুগুণে 72, এটা কাটলে 50 সমান হচ্ছে 50°। এটা কাটলে 2, এটা 80 সমান 80°। এটা কাটলে 2, এটা 70 সমান 70°। এবার দেখি আমরা এইগুলো যোগ করে টোটাল 360° হলো কিনা। তাহলে ঠিক আছে। এবার মোট কোণ 0, 8 7 15, 15 + 20, 20 আসে 26 6, হাতে 2, 2 আর 1 3, 360°। তাহলে আমার এখানটায় কোণ বের করা ঠিক আছে। এবার আমরা এখানে কি লিখব, বৃত্তকলায় কেন্দ্রীয় কোণগুলি হলো যথাক্রমে 160°, 50°, 80°, 70°। এইবার আমরা কি করব, আমরা একটা বৃত্ত আঁকবো। আমরা একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা। আমরা স্কেল দিয়ে একটা ব্যাসার্ধ আঁকবো। একটা জিনিস তোমাদের ওখানটায় আগের অঙ্কটায় বলতে ভুলে গেছি, আমি এই অঙ্কটার ক্ষেত্রে সেটা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নেবে। আমরা এটা আঁকলাম। এবার প্রথমে কত ডিগ্রি আছে, প্রথমে আছে 160°। তাহলে চাঁদার সাহায্যে আমরা 160° নিয়ে এখান থেকে এটা বসালাম। 160 কোথায় আসছে দেখো, 160 আসছে এইখানটায়, এখান থেকে 0 গিয়ে এইখানটায় 160, তাহলে এইটা হচ্ছে 160। আমরা এটাকে যোগ করলাম, এটা 160, 160-এর পরে কত 50, এটাকে অক্ষ ধরে পঞ্চাশ হচ্ছে এখানটায়, আমরা 50 নিলাম। আচ্ছা দেখো 50-এর সঙ্গে 80 যোগ করলে কত হয় 130। তাহলে আমরা এইখান থেকে 130 অবধি একটা দাগ দিয়ে নিলাম একবারে, আমরা আর চাঁদাটাকে তুললাম না। এইবার এই বিন্দু দুটোকে যোগ করে দেব। এটা হলো 50°। ওই 50° পরে 50° থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 80°। 80° পরে আছে 70°। এবার চাঁদাটাকে ফেলে দেখো, হয়তো 2-1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, একদম 70-এর সঙ্গে মিলে গেছে। তার মানে এসে মাপগুলো এবার পুরোপুরি ঠিক আছে। আমরা কি লিখবো, আগেরটা বলেছি, এখান থেকে প্রথম হচ্ছে কত 160°, তারপরটা হচ্ছে এটা 50°, তারপরটা 80°, তারপরটা 70°। আগের অঙ্কটা যেটা বলতে ভুলে গেছি, বৃত্তকলায় কেন্দ্রীয় কোণগুলি হলো যথাক্রমে, আমরা যথাক্রমে লিখে 160, 50, 80, 70 লিখেছি। অর্থাৎ এইভাবে ব্যাসার্ধ নিয়ে আমরা এই দিক থেকে পরপর কোণগুলোকে বসাবো। আবার বলছি, এইভাবে আমরা ব্যাসার্ধ নিয়ে এই দিক থেকে পরপর কোণগুলোকে বসাবো।
আবার অনেকে এইটা নিয়ে এদিক থেকেও বসাতে পারে, কিন্তু আমরা এদিক থেকে বসাবো না। আমরা কোন যে হিসাব করি সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য আমরা মানটাকে এইভাবে বসাবো। যদি এইভাবে বসাও, প্রথমত সেটা একটা ভুল হতে পারে, কেউ কেউ ভুল ধরতে পারে। কেন ধরতে পারে আবার বলছি, আমরা কোন কিন্তু ধরি, হিসাব করি অ্যান্টি ক্লকওয়াইজ, সেই কারণে আমরা কোনটাকে এদিক থেকে ধরবো। দ্বিতীয় হচ্ছে যে এই কোণগুলোকে পরপর আমরা করব, অর্থাৎ 160 ডিগ্রি পরে 50 করব, 160 ডিগ্রির পরে এখানটা কিন্তু 80 করব না। 80-র পরে হয়তো 50 করলাম, 50-এর পরে 70 করলাম, বা 160-এর পরে এখানে 70 করলাম, এখানে 70 করে এখানে 80 করলাম, এখানে 50 করলাম। আমরা কিন্তু সেরকম করব না, কোণগুলোকে পরপর রাখতে হবে। প্রত্যেকটা পাই চিত্রে কিন্তু এটাকে মেনটেন করতে হবে, যেটা আমি আগের অঙ্কটায় বলতে ভুলে গেছি। এবার বাকি অংশ একই রকম। আমরা এখানে লিখব সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। তারপর হচ্ছে 50 হচ্ছে কি, 50 হচ্ছে স্লাইস পাউরুটি। তারপরে হচ্ছে কেক, তারপর হচ্ছে বিস্কুট। কোনো শ্যাডো দেওয়া, কোনো ইন্ডেক্স করার কোনো প্রয়োজন পড়ে না এই অঙ্কের ক্ষেত্রে। আমরা এইখানটা যদি ভিতরে এইভাবে লিখে দিই, বা অ্যারোচিহ্ন দিয়ে আগের ক্ষেত্রে যেটা বললাম বাইরে লিখে দিই, পাশে লিখে দিই, তাহলেও কিন্তু হবে। এইবার আমরা নিচে কি লিখব, প্রদত্ত তথ্য দিয়ে উপরের পাই চিত্রটি অঙ্কন করা হলো। ব্যাস, আমাদের এই অঙ্ক কমপ্লিট। এই একই রকমভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককেই একই রকমভাবে সলভ করব। আবার বলছি, যদি শতকরা থাকে তাহলে এইখানটা আমরা 100-এর সাপেক্ষে লিখব। যদি শতকরা না থেকে অন্য কোনো যোগফল যদি আমাদের কম বেশি থাকে তাহলে এইখানে সেটাকে লিখব, এবং এখানটা লিখব 360 ডিগ্রির সাপেক্ষে। যদি তোমার মোট দেওয়া থাকে তাহলে, যেমন প্রথম অঙ্কটা যেটা করেছিলাম শতকরা কথাটা, অর্থাৎ 100 কথাটা বলা ছিল, সেই কারণে কিন্তু আমি এখানে এই যোগটা দেখাইনি। যদি তোমাকে সেটা বলা না থাকে তাহলে মোট কত টাকা বা কত জিনিস যাই হোক না কেন, সেটা কিন্তু সেই মোটটা টোটালটা তোমাকে এখানে বের করে নিতে হবে। আমি এখানে একটুখানি ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম কতগুলো পাউরুটি বিক্রি হয়েছে, না কত টাকার বিক্রি হয়েছে সেটা প্রথমে, সেই কারণে ভুল করে এখানে টি লিখেছিলাম, কিন্তু টি হবে না, এগুলো টাকার হবে। এই একই রকমভাবে সমস্ত অঙ্কগুলো, এই পাইচিত্রের অঙ্কগুলো হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে যতটা পারো সেটাকে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।